বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই মুহূর্তে আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছো, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের ধারাবাহিক অনলাইন ক্লাসে আজকে আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করব। তো প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এটি তোমাদের জন্য একেবারেই নতুন। যারা হয়তো দশম শ্রেণীতে অধ্যয়ন করেছে তারা এই অধ্যায় সম্পর্কে তাদের ধারণা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আর্থিক বিবরণী পরীক্ষায় দুটি প্রশ্নই থাকে এবং কম্পালসারি এই দুটো প্রশ্নই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো আসো আমি আজকে আর্থিক বিবরণী সম্পর্কে তোমাদের সাথে প্রাথমিকভাবে তোমাদেরকে ধারণা দিই। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। আর্থিক বিবরণী একটি ব্যবসায়ের প্রাণ। একটি ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা লাভের উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়। তো একটা নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য সকল ব্যবসায়ী উদ্গ্রীব থাকে। তো যে সকল হিসাব বা বিবরণী প্রস্তুত করার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল অর্থাৎ লাভ বা ক্ষতি এবং আর্থিক অবস্থা জানা যায়, সেই সকল বিবরণীকে বা হিসাবকে আর্থিক বিবরণী বলা হয়। তো দেখো, আর্থিক বিবরণী হলো এমন বিবরণী যার দ্বারা নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা বা ক্ষতি নির্ণয় সহ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায়। তাহলে আর্থিক বিবরণ হচ্ছে এমন একটা বিবরণী যার মাধ্যমে নির্দিষ্ট সময় শেষে ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃত লাভ ক্ষতি বা আর্থিক অবস্থা জানা যায়। তো আর্থিক বিবরণীর এটি হিসাব চক্রের অষ্টম ধাপ। সাধারণত আর্থিক বিবরণী রেওয়া মিল থেকে প্রস্তুত করা হয়। এটার সাথে সমন্বয় অ্যাডজাস্ট করা থাকে। সমন্বয় এবং রেওয়া মিল দুইটা মিলিয়ে আর্থিক বিবরণীটা প্রস্তুত করতে হয়। তারপরে আর্থিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য হচ্ছে লাভ ক্ষতি নির্ণয় করা এবং প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয় করা। এরপরে হিসাবকাল শেষে, হিসাবকাল বলতে একটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে। সাধারণত নির্দিষ্ট সময় বলতে এক আর্থিক বছর অর্থাৎ জানুয়ারি থেকে জানুয়ারি অথবা জুন থেকে জুন, এটিকে হিসাব করা হয়। তাহলে হিসাবকাল শেষে আর্থিক অবস্থা নির্ণয় করা, এটির জন্য মূলত আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আসলে আর্থিক বিবরণীর ধাপসমূহ। আর্থিক বিবরণী প্রথমে বিশদ আয় বিবরণী, যেটা থেকে প্রতিষ্ঠানের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করা যায়। বিশদ আয় বিবরণীতে প্রতিষ্ঠানের মোট লাভও নির্ণয় করা যায়, অর্থাৎ প্রথমেই মোট লাভ তারপরে নিট লাভ নির্ণয় করতে হয়। তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণীর সমাপনী উদ্বৃত্ত নির্ণয় করা যায় মালিকানা সত্ত্ব বিবরণীর মাধ্যমে। আমরা জানি যে মালিকানা সত্ত্ব কি? একটা ব্যবসা প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষের দায় দেনা পরিশোধ করার পরে প্রতিষ্ঠানের যে সম্পত্তি, এই সম্পত্তিতে মালিকের যে অধিকার, সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। আমরা হিসাব সমীকরণের কথা তোমাদের খেয়াল আছে। হিসাব সমীকরণটা কি? এ সমান, হ্যাঁ এখানে লিখেছি এ সমান এল প্লাস ই। ই হচ্ছে ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। আচ্ছা, ইকুইটি দেখো, এটাকে আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি, অর্থাৎ মালিকানা সত্ত্বকে সি, সি হচ্ছে ক্যাপিটাল, আর আর হচ্ছে রেভিনিউ মানে আয়। এই দুইটা মালিকানা সত্ত্বকে কি করে? বৃদ্ধি করে। এরপরে ই, ই হচ্ছে এক্সপেন্স অর্থাৎ ব্যয়, ব্যয় মালিকানা সত্ত্বকে হ্রাস করে। এবং ডি হচ্ছে ড্রয়িং, উত্তোলন। তাহলে ইটাকে বর্ধিত করে আমরা এই চারটি উপাদান পেয়েছি, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এরপরে আসো 3 নম্বরে
আর্থিক অবস্থার বিবরণী। আমরা যে হিসাব সমীকরণ A সমান L প্লাস E অর্থাৎ অ্যাসেট এবং লাইবিলিটি ও ইকুইটি, দায় এবং ইকুইটি উভয় মিলে কি হয় সমীকরণের উভয় দিক সমান হয়। সাধারণত আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ উদ্বৃত্তপত্র বা চূড়ান্ত হিসাব যেটাকে বলা হয় সেটা নির্ণয়ের মাধ্যমে আমরা আর্থিক অবস্থার বিবরণীটা প্রস্তুত করি, সম্পদ এবং দায় এটাকে অ্যাডজাস্ট করে। তারপর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী অর্থাৎ প্রতিষ্ঠানের যে নগদ লেনদেনগুলো হয় বা নগদে লেনদেনগুলো, নগদ অর্থের হিসাবগুলো নিয়ে, নগদ অর্থ নিয়ে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়। এবং সর্বশেষ আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট। সাধারণত নবম দশম শ্রেণীর সিলেবাসে এই তিনটি দাফই অন্তর্ভুক্ত আছে। এই দুটা তোমরা যখন আরো উপরে ক্লাসে যাবে তখন তোমরা এই দুটা বিবরণীও তোমরা প্রস্তুত করতে পারবে। তো আসো আর্থিক অবস্থার বিবরণী দাফের মধ্যে প্রথমে বিশদ আয় বিবরণী। এটি কিভাবে প্রস্তুত করতে হয়? আমরা জানি একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্রয় বিক্রয়কারী একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রধানত বিক্রয়ের মাধ্যমে তাদের কি হয়? লাভ হয়। তো বিশদ আয় বিবরণী তিনটা ধাপে প্রস্তুত করা হয়। প্রথম ধাপ হচ্ছে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হয়। তাহলে প্রথমে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পাওয়া যায়। এখানে বিক্রয় বলতে খেয়াল করো, এখানে বিক্রয় বলতে নিট বিক্রয়টাকে বোঝায়। কারণ আমরা জানি যে বিক্রয় করলে আবার পণ্য ফেরত আসতে পারে বা বিক্রয়ের সাথে বাট্টা কথাটি জড়িত। এরপরে আরো জড়িত মুনাফাবিহীন বিক্রয়, সেটাও কি বিক্রয়ের পরিমাণটাকে হ্রাস করে। তাহলে এখানে বিক্রয় বলতে নিট বিক্রয়টাকে বোঝাচ্ছে। এরপর বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় বলতে একটি পণ্য বিক্রয় উপযোগী করা পর্যন্ত যে সকল খরচ হয় সেই খরচগুলোকে বলা হয় মূলত বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পাওয়া যায়। এরপরে দ্বিতীয় ধাপে মোট লাভ এর সাথে মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হয়। পরিচালন ব্যয় বাদ দিলেই পাওয়া যায় পরিচালন মুনাফা। এটি হচ্ছে দ্বিতীয় ধাপ। পরিচালন মুনাফা সাথে অন্যান্য যে সকল আয় হয় সে আয়গুলোকে যোগ করতে হয় এবং অন্যান্য ব্যয়গুলো বাদ দিলেই নিট মুনাফা পাওয়া যায়। মূলত এখানে আমি তোমাদেরকে একটা চকের মাধ্যমে বিশদ আয় বিবরণী প্রস্তুত কিভাবে করতে হয় তা দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। স্যার কলমটা দেন, কলমটা দেন। প্রথমে বিবরণ, তারপরে টাকার গড়। আমি এখানে তিনটা রেখেছি। টাকার গড় তিনটা রাখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, আমাদের সুবিধার জন্যই আমরা তিনটা টাকার গড় রেখেছি। তাহলে উপরে হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম, ধরো এই এক্স কোম্পানি। বিশদ আয় বিবরণী। এরপর হচ্ছে 31শে ডিসেম্বর
2005 সমাপ্ত বছরের জন্য তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি বিশদ আয় বিবরণী চকটা এভাবে হয়। তো বিশদ আয় বিবরণীর একটা অংশ আজকে তোমাদেরকে কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে মোট লাভ। তো মোট লাভ নির্ণয় করার জন্য প্রথমেই হচ্ছে বিক্রয়। বিক্রয় বলতে আমি আগে বলেছি, বিক্রয় বলতে নিট বিক্রয়টাকে বোঝায়। তাহলে বিক্রয়, ধরো আমি এখানে বিক্রয় থেকে ফেরত বাদ যাবে, ফেরত, এ থেকে বাদটা বাদ যাবে, এ থেকে আবার যদি মুনাফাবিহীন বিক্রয় থাকে, মনে রাখবা মুনাফাবিহীন বিক্রয় ক্রয় থেকেও বাদ, বিক্রয় থেকেও বাদ। তাহলে মুনাফাবিহীন বিক্রয়, আরো যদি থাকে তাহলে আমরা সেটাকে সমন্বয় করব। আপাতত এই তিনটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নেট বিক্রয়। এটার নাম হচ্ছে নেট বিক্রয়। তো নেট বিক্রয় থেকে এবার বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় আমি বলছিলাম আগেই যে একটা পণ্য বিক্রয় করার উপযোগী করার জন্য যে সকল ব্যয় হয় সেটা হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় প্রথমে আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য, অর্থাৎ যে পণ্যটা আমাদের শুরুতেই থাকে, মজুদ পণ্য, এটা আমি দ্বিতীয় করে লিখলাম। এরপরে ক্রয় বলতে নিট ক্রয়টাকে বোঝায়, কারণ ক্রয়ের সাথে ফেরত জড়িত, বাট্টা জড়িত, উত্তোলন জড়িত। তাহলে এটি প্রথম কলাম আমরা লিখলাম ক্রয়, এ থেকে বাদ ফেরত, এ থেকে বাদ বাট্টা, এ থেকে পণ্য উত্তোলন বাদ, আবার ওই মুনাফাবিহীন বিক্রয়, তাহলে এখানে আমরা ক্রয় থেকে এই সকল এন্ট্রি, যদি অলিখিত ক্রয় থাকে সেটা আবার যোগ করতে হবে, যোগ অলিখিত ক্রয়। তাহলে আমরা পাবো কি নিট ক্রয়। এখানে একটা এন্ট্রি বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যে বিক্রয়ের সাথে যদি অলিখিত বিক্রয় থাকে সেটা বিক্রয়ের সাথে কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে আমরা নিট বিক্রয় পাবো। তাহলে এরপরে আসো ক্রয় সংক্রান্ত অন্যান্য প্রত্যক্ষ খরচ। ক্রয় সংক্রান্ত অন্যান্য প্রত্যক্ষ খরচ সেগুলো কি কি থাকতে পারে? আন্তঃপরিবহন, তারপরে থাকতে পারে ডক চার্জ, তারপরে থাকতে পারে মজুরি, তারপরে থাকতে পারে আমদানি শুল্ক, তারপরে নগর শুল্ক, আবগারি শুল্ক, জাহাজ ভাড়া, গ্যাস ও কয়লা, কারখানা ম্যানেজারের বেতন। এগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। তাহলে প্রত্যক্ষ খরচগুলো কি? যে খরচগুলো ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি জড়িত সেই সকল খরচকে প্রত্যক্ষ খরচ বলে। তাহলে প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য, তারপরে ক্রয়, তারপরে ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ আমি যেগুলোর নাম বলেছি এগুলো এখানে আমার বোর্ডে লেখার সুযোগ হচ্ছে না। সেটা হচ্ছে যে আমি আবার বলি প্রত্যক্ষ খরচগুলো কি কি, যেমন আন্তঃপরিবহন, ডক চার্জ, মজুরি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, তারপর নগর শুল্ক, আবগারি শুল্ক, কারখানা ম্যানেজারের বেতন,
এগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। এই খরচগুলো এখানে যোগ হবে, যোগ হয়ে যে আমরা যে একটা ফিগার পাবো, এটাকে বাদ সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য বাদ দিব। বাদ দেওয়ার পর যদি আমাদের প্লাস ফিগার আসে তাহলে সেটা হবে মোট লাভ, আর যদি আমাদের নেগেটিভ রেজাল্ট আসে অর্থাৎ নেগেটিভ বা মাইনাস ফিগার আসে তাহলে সেটা হবে মোট ক্ষতি। তাহলে বাদ দিলে আমরা পাবো কি মোট লাভ। সমাপনী মজুদ পণ্য বাদ দিয়ে যে ফিগারটা পাবো সেটা আমরা এখানে নিয়ে আসব। তাহলে আমি আবার বলি, প্রথমে বিক্রয়, বিক্রয় বলতে নিট বিক্রয়টাকে বোঝায়, এর সাথে ফেরত ফেরত, বার্তা, মুনাফাবিহীন বিক্রয়, অলিখিত বিক্রয়, এই এন্ট্রিগুলোকে অ্যাডজাস্ট করার পর যেটি পাবো সেটি হচ্ছে নিট বিক্রয়। তাহলে এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে বের করে? প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য, তারপরে হচ্ছে ক্রয়। তো ক্রয় বলতে এখানে নিট ক্রয়টাকে বোঝাচ্ছে, অর্থাৎ ক্রয়ের সাথে যে এন্ট্রিগুলো জড়িত সেগুলোকে আমি সমন্বয় করব, সমন্বয় করার পর পাবো নিট ক্রয়। এরপরে ক্রয় সংক্রান্ত যে প্রত্যক্ষ খরচগুলো আছে সেই খরচগুলো আনবো, আনার পর প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয় এবং প্রত্যক্ষ খরচগুলো এই তিনটা যোগ করার পরে আমি পাবো যে ফিগারটা পাবো সেই ফিগার থেকে আমি সমাপনী মজুদ পণ্য বাদ দেব। বাদ দিলে যে ফিগারটা আসবে সেটি এখানে চলে আসবে, সেটি হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যদি আমার যে ফিগারটা পাবো সেটি যদি আমার প্লাস হয় তাহলে মোট লাভ, আর যদি মাইনাস হয় তাহলে সেটি হচ্ছে মোট ক্ষতি। তাহলে প্রিয় শিক্ষার্থী, বিশদ আয় বিবরণীতে আমরা আজকে আলোচনা করলাম মোট লাভ। এরপরে এই মোট লাভের সাথে আমি তোমাদেরকে আরেকটু ধারণা দিই, সেটা হচ্ছে মোট লাভের সাথে পরিচালন ব্যয়গুলো বাদ দিতে হবে। পরিচালন ব্যয়গুলো বাদ দিলেই আমি পাবো কি পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয়গুলো যোগ করব এবং যোগ করে যে ফিগারটা পাবো সেই ফিগার থেকে অন্যান্য ব্যয়গুলো বাদ দিব। বাদ দিলে আমি কি নিট মুনাফা পাবো। তো প্রিয় শিক্ষার্থী, আমি যে কথাটা বলছি যে আমরা একটা রেওয়া মিল এবং কিছু আমাদেরকে সমন্বয় থাকবে, সেই সমন্বয়গুলো কিছু সমন্বয়ের কিছু এন্ট্রি থাকবে, এগুলোকে আমরা অ্যাডজাস্ট করে আমরা মূলত আর্থিক বিবরণীটা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, যদি সমন্বয়তে কোনো খরচ যদি বকেয়া থাকে তাহলে ওই সংশ্লিষ্ট খরচের সাথে সেটি যোগ করতে হবে যদি খরচ বকেয়া থাকে। আর যদি কোনো খরচ যদি অগ্রিম দিয়ে দেয় তাহলে ওই সংশ্লিষ্ট খরচ থেকে সেটি বাদ দিতে হবে। আর প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে রাখবা যে সমন্বয়ের এন্ট্রিগুলো অবশ্যই দুইয়ের অধিক, অর্থাৎ সর্বনিম্ন দুটি জায়গায় আমাকে এখানে কাজ করতে হবে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, মজুরি বকেয়া রয়েছে, তাহলে আমরা প্রথমে বিশদ আয় বিবরণীতে মজুরির সাথে যোগ বকেয়া মজুরি যোগ করব। আবার যখন আমরা আর্থিক বিবরণীর উদ্বৃত্ত পত্র করব তখন সেখানে আমরা বকেয়া মজুরি এটি দায় হিসেবে আমাকে দেখাতে হবে। তাহলে যাই হোক প্রিয় শিক্ষার্থী, আজকে বিশদ আয় বিবরণীর আমি মোট লাভ পর্যন্ত আলোচনা করছি। তোমরা তোমাদের যে পাঠ্য বই সেই বইতে দেখে নিবে, এখানে চার্ট আছে, বিভিন্ন খরচগুলো খুব সুন্দরভাবে তোমাদের চার্ট আকারে আছে, এগুলো তোমরা দেখবা। তো তোমরা বাসায় নিট লাভ কিভাবে করতে হয় সেটি দেখবা। আগামী ক্লাসে আমরা নিট লাভ কিভাবে করতে হয় সেটি দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী, সবাই বাসা বাড়িতে থাকো এবং পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।